ঢাকার বাইরে করোনায় মৃত্যু ১.৫ শতাধিক। আর্থিক সংকটে হাসপাতাল ছাড়ছে রোগীরা। কাজে যোগ দিতে ঢাকামুখী মানুষ, খুলেছে শিল্প কারখানা। করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। আবহাওয়ার কারণে চলতি মাসে হতে পারে আরও ভয়াবহ। এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। শোকাবহ আগস্টে নানা কর্মসূচি, অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধুকে হত্যা। ইন্ধন ছিল জিয়াউর রহমান ও মুস্তাকের। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায়ের নাম ভাঙিয়ে কারমাঙ্গি চরের আধিপত্য বিস্তারের চেষ্টা দর্জি মনিরের। নেতাদের সঙ্গে এডিট করা ছবি জুড়ে দিয়ে বোকা বানান মানুষকে, নানা অভিযোগ। এবং ঝাড়ুদারের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেলের সক্রিয় একটি চক্র, ওষুধ চুরি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ। মুখ খুললেই টর্চার সেলে নির্যাতন। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। ঘরে ঘরে করোনা রোগী, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬২ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ময়মনসিংহ মেডিকেলেই ২১ জনের। শনাক্তের হার সর্বোচ্চ ৪২% রংপুরে। রোগী ও স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভয়াবহ চিত্র হাসপাতালে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহামারী করোনায় সবাই ছুটছেন হাসপাতালে। প্রিয়জনকে বাঁচাতে স্বজনদের আপ্রাণ চেষ্টা। একটি আইসিইউ শয্যায় যেন এখন শেষ সম্বল, কিন্তু সিরিয়ালের প্রহর কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ। শয্যা পেতেও দীর্ঘ অপেক্ষায় ধুঁকছেন রোগীরা। প্রবল শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সহায়তা না পেলে বেঁচে থাকাটা ক্ষীণ হয়ে আসছে। আইসিইউর জন্য কিন্তু 4 দিন পরে আমার আম্মা মারা গেছে, কোনো আইসিইউ পাই নাই। আইসিইউ প্রয়োজন, কিন্তু ওরা আইসিইউ পাচ্ছে না। আইসিইউ নিতে নিতে অনেকে মারা যায়। মৃত্যুর তালিকা বেড়েই চলেছে ময়মনসিংহ মেডিকেলে। হাসপাতালটিতে ক্ষণে ক্ষণে ভর্তি হচ্ছে নতুন রোগী। একদিনে করোনা ইউনিটে ২১ জন মারা গেছেন। যে পরিমাণ অক্সিজেন লাগতেছে বা লাগছে আমরা ওইভাবে পাচ্ছি না। রোগীরা বলছে যে ২০ লিটার অক্সিজেন লাগবে, এখন পর্যন্ত অক্সিজেন পায় না। আর আইসিইউতে বলছে যে ১০ রোগীর পরে আইসিইউতে চান্স পাওয়া যাবে। এখন অক্সিজেন দিলে তো আমি রোগীর আরো ১ ঘন্টা বাঁচায় রাখতে পারি, 2 ঘন্টা বাঁচায় রাখতে পারি। রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একের পর এক প্রাণ হারাচ্ছেন। আইসিইউ পেতে রোগীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। লিন্ডার একটা গাড়ি ধরে আরেকটা গাড়ি না আসলে আমরা ওই গাড়ি ছাড়ি না, কারণ এগুলোর সঙ্গে আমার টোটাল এতগুলো লোকের জীবন জড়িত, সবাই কোনো অক্সিজেনের উপরে। সংক্রমণ ও মৃত্যুহার কমছে না কুষ্টিয়ায়। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একদিনে মারা গেছেন ১৮ জন। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিল বাড়ছে বরিশালে। নগরীর শেরি-বাংলা হাসপাতালে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। অনেক মানুষ সংকটে থাকে, অক্সিজেন বলে, ঠিক আছে, অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না। কিছু ডেট হয়ে যায় আর কিছু মনে করেন চলে যাওয়ার পর আইসিইউ খালি ওই জায়গা নিয়ে আর কি আবার নতুনভাবে শিফট করা হয় রোগীদের। বগুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। জেলার ৩টি হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬ জন প্রাণ হারিয়েছেন। যারা মারা যাচ্ছে এরা বেশিরভাগই আসছে গ্রাম থেকে এবং আসছে একেবারে শেষ পর্যায়ে। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে চট্টগ্রামে। ২৪ ঘন্টায় জেলাটিতে ১১ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে করোনা চিকিৎসায় আর্থিক সংকটে রাজধানীতে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে সবচেয়ে বেশি। জীবনের মায়া আর কোভিডের ভয়াবহ বাস্তবতায় সুস্থ না হলেও ফিরে যেতে হচ্ছে বাড়ি। নবীনগর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল ৭৫ বছর বয়সী সাফিয়া আক্তারকে। কয়েক হাসপাতালে খোঁজ করে আনা হয় সরকারি কোভিড বিশেষায়িত ডিএনসিসি হাসপাতালে। ভর্তি সহ সেবা পেতে তেমন অর্থ খরচ না হলেও বিপত্তি বাধে ওষুধের ব্যয় মেটাতেই। তাই একদিনের মাথায় এই বৃদ্ধ নারীকে নিয়ে হাসপাতাল ছেড়ে আবারও বাড়ি ফিরে যাওয়া। করুণ আর্থিক বাস্তবতার কাছে যেখানে ফিকে হয়ে গেল জীবনের মায়া আর কোভিডের চোখ রাঙানি। দৈনিক ৩,০০০ টাকার দরকার, ৩ থেকে ৪,০০০ টাকার দরকার পড়ে। ইঞ্জেকশনগুলো আমার কিনে আনতে হয়, ওষুধগুলো কিনে আনতে হয়। ৩টা লোক খাওয়ানো লাগে, টাকা লাগে। সকালবেলা আমার বাড়ির মধ্যে ফোন দিয়েছিলাম, ঠিক আছে, আমার ভাই বলছে টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারো রাখো, না পারলে এখন নিয়ে যাবো, এখন টাকা ছাড়া তো কিছু হইতে পারতেছে না। বেসরকারি হাসপাতালে লাগামহীন চিকিৎসা ব্যয় মেটানো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে, কিন্তু এই করোনাকালে সরকারি হাসপাতালে ভর্তির পরও কোভিড চিকিৎসার ব্যয় কজনেরই বা নাগালে। বিনামূল্যে মিলছে প্রায় সব সেবাই।
কিন্তু তারপরও কেবল ওষুধের খরচ মেটাতে বাস্তবতার কাছে সহায়হীন অনেক পরিবার। রোগীটা আপনার উত্তরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাইছিলাম। রাত্রেবেলা উনি ডাক্তার বলতেছে ওনার করোনা পজিটিভ। তো পজিটিভ বলার পরে ওইখানে আপনার ব্যবহার 65,000 টাকা রাখছে একদিনে। সিকিউরটা চলতে থাকে, তখন একটা খারাপ অবস্থা তৈরি হয় যে হচ্ছে আমরা একজনের পিছনে ইনভেস্ট করতে পারি, তারপর হচ্ছে আরেকজন অসুস্থ হলে তার পিছনে ইনভেস্ট করতে পারি, কিন্তু যখন হচ্ছে এটা আপনাকে বাড়তে থাকে একটা সময় গিয়ে আর হচ্ছে আমরা পারি না। এক রাইতে 60,000 টাকা গেছে, আমরা নিশ্চয়ই এই জায়গায় আইছি। লকডাউন থাকার কারণে আমার ইনকামটা বন্ধ, আমি বিজনেস করতে আমার বিজনেসও বন্ধ। আসলে আমাদের জমানো যে টাকা ছিল অনেক টাকাই আসলে আমি শেষ করে ফেলছি, এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। অন্যদিকে একটি শয্যা পেতে হাসপাতাল থেকে হাসপাতালে দিশাহীন ছুটে চলার গ্লানি ক্রমেই গ্রাস করছে একের পর এক পরিবারকে। আমি প্রথম দিক দেবিদ্বার গেছি, দেবিদ্বারের সরকারি মেডিকেলে আমাকে নেয় না, তখন বলছে কুমিল্লা নেওয়ার, আমি কুমিল্লা আসি নাই, তখন আমি কুমিল্লা রেফার করলো ঢাকা মেডিকেল। আমরা মানে বলছে দেবিদ্বার বলছে যে রোগী স্ট্রোক করছে। গত সপ্তাহে দেশে কোভিডের শনাক্ত বেড়েছে 58%, আর প্রাণহানি বাড়ার হার ছিল 19%। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের মধ্যেই পোশাক ও শিল্প কারখানা চালু হওয়ায় কাজে যোগ দিতে রাজধানীতে ফিরছেন অনেকেই। শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী বোঝাই করেই চলছে ফেরি। সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়েই পার হচ্ছেন পদ্মা। এদিকে সড়কেও বেড়েছে যান চলাচল। দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চললেও প্রাইভেট কার পিকআপে করেই অনেকেই ছুটছেন গন্তব্যে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী মানুষের এই ঢল রোববার সকাল থেকেই শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের এমনই দৃশ্য। প্রতিটি ফেরিতেই গাদাগাদি, সেই সাথে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন, মোটরসাইকেল, পিকআপ, এমনকি পণ্যবাহী ট্রাকে বোঝাই হয়ে কোনো রকমে নদী পার হওয়াই উদ্দেশ্য। যে কোনো উপায়ে ফিরতে হবে কর্মস্থলের নগরীতে। আর তাই করোনা ভীতি কিংবা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করার সুযোগ নেই খেটে খাওয়া এই মানুষগুলোর। ভাড়া বেশি, সবকিছুই দুর্ভোগ। অফিসটাগুলো হয়েছে তো যাওয়া লাগবে। কালকে গাড়ি একবার আসছি, তারপর চলে গেছে, আবার আজকে আসা লাগছে। পুলিশের দেখানোর লাগবে আমি এটা পড়ি রাখি 100 টাকা ভাড়া, 400-500 টাকা নিচ্ছে, 525 টাকা খরচ। আমার ঢাকা যেতে কত খরচ হবে তা জানি না। একই অবস্থা সড়ক পথেও। হাতে ঘাড়ে মালামাল আর চোখে মুখে অবর্ণনীয় ভোগান্তির ছাপ নিয়ে চলেছেন মানুষ। পায়ে হেঁটে, পিকআপ, মোটরসাইকেল, ট্রাক, যে যেভাবে পারছেন পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। 5-6 বার পাল্টাতে হচ্ছে বাহন, আর অতিরিক্ত যাত্রী চাপের সুযোগ নিয়ে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কষ্ট না, কালকে 7টা বাজে গাড়িতে উঠছি। শুক্রবারে ডিক্লেয়ার দিল যে আগামী রোববার থেকে অফিস খোলা, এই কারণে তাড়াহুড়ো করে আমরা রওনা দিলাম। এখন তো নানান ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সেই সাথে ঢাকা, টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়কেও চোখে পড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে 12 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে শিল্প ও কলকারখানা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই প্রথম দিনে কাজে যোগ দেন নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের হাজার হাজার পোশাক শ্রমিক। কর্তৃপক্ষ বলছেন, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তায় প্রতিষ্ঠানগুলোতে আইসোলেশন সেন্টার সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কঠোর বিধিনিষেধের মধ্যেই 12 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো পোশাক ও শিল্প কারখানা। স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। দূরত্ব বজায় রাখতে মাঝখানে রয়েছে প্লাস্টিকের পার্টিশন। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা তৈরি পোশাক কারখানায় নির্দেশনা মেনেই চলছে কাজ। রোববার সকালে কয়েকটি ধাপে সাবান দিয়ে হাত ধুয়ে তাপমাত্রা মেপে কর্মস্থলে প্রবেশ করানো হয় শ্রমিকদের। করোনা প্রতিরোধে কারখানা কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থায় অনেকটা সন্তোষ প্রকাশ করেন কর্মীরা। করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকা দুটোকেই গুরুত্ব দিয়ে কর্মীবান্ধব পরিবেশ রক্ষায় চেষ্টা করছেন বলে জানান কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরিতে বেতন নিয়ে আমরা সংসার চালাই, আমাদের সংসার চলে, বাপ মা সবাইকে চালাই। ফ্যাক্টরি বন্ধ থাকলে আমরা চলবো কীভাবে? কারখানা খোলা থাকলে আমাদের সবার জন্যই ভালো, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সবাই কাজ করতেছি, অনেক কাজ করছি। আমাদের যে ব্যবস্থা কোম্পানি দিচ্ছে, যা আমরা মানতেছি, এতে যদি আমরা এভাবে কাজ করি তাতে আমাদের কোনো সমস্যা হবে না মনে হয়। যদি কারো জ্বর বা টেম্পারেচার পাওয়া যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ডাক্তারের পরামর্শ মোতাবেক তাকে হোম আইসোলেশন অথবা আমাদের আইসোলেশন সেন্টারে তাকে পাঠিয়ে দেওয়া হয়, অথবা করোনার টেস্ট করার প্রয়োজন হলে তাকে আমরা করোনার টেস্ট করি। এদিকে নারায়ণগঞ্জেও প্রথম দিনে খুলে দেয়া হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার ছোট বড় কারখানায় লাখ লাখ শ্রমিক কাজে যোগ দেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরি চালু থাকলে আমাদের শিপমেন্ট দেয়, আমরা ঠিকঠাক বেতন পাই। এছাড়া শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াতেও কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক ও শিল্প কারখানার শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা। সাবিত সারওয়ার, সময় সংবাদ। করোনার সঙ্গে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি মৌসুমে শুধু শিশু হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 শিশু মারা গেছে। এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত 2500। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া এডিস মশার উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়বে ডেঙ্গুর প্রকোপ। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা। শিশু এবং বয়স্করাই আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। ঢাকা শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন 28 জন শিশু। করোনায় ঘরবন্দির সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তারাই। ব্লাড টেস্ট করা হয়েছে, ওইখান থেকে নেগেটিভ আসছে, কিন্তু ওর 99% ডাক্তার বলছে যে ডেঙ্গু হয়েছে। এখনো অবস্থা ভালো না, কালকে আইসিইউতে দিতে চাইছে কিন্তু দেয় নাই। এখন মনে হয় আজকে এখন হয়তো দিতে পারে। আমাদের ওইখানে মশা আছে, প্রচুর মশা, ছিটায় তেমন ভালো করে আর কি ছিটায় না মশারি। বাসায় সবসময় মশারি টশারি দিয়ে ঘুমাই, দিনের বেলা মশারি দিয়ে ঘুমাই। আমি কিছু বুঝতে পারি না যে কোন সময় কি হলো। চিকিৎসকরা বলছেন, যারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন তাদের ঝুঁকি আরও বেশি। আর করোনার কারণে হাসপাতালে বাড়তি চাপ থাকায় ডেঙ্গু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কাছে থেকে জিনিসগুলো অবলোকন করছি, তাদের জন্য কিন্তু আসলে এটা একটা মৃত্যুকরী। পুরো ঢাকাতেই স্প্রেড করছে। আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া এডিস মশার বংশবিস্তারে উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা। বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালও মিলছে এডিসের লার্ভা। এডিস মশার ঘনত্ব এখন ঢাকা শহরে যে অবস্থায় আছে সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা আছে। ঢাকা শহরের কোনো এলাকাকে আলাদা করে হটস্পট করার এখন আর সুযোগ নেই। ঢাকা শহর প্রতি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব আমরা যেটি পাচ্ছি সেটি ডেঙ্গু ছড়ানোর উপযোগী মাত্রা। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই মাসেই সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মুশতাকের ইন্ধনে ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ড হয়েছিল। তিনি বলেন, নেপথ্যের ষড়যন্ত্রকারীদের মুখ একদিন উন্মোচিত হবেই। শুরু হলো শোকাবহ আগস্ট, বাঙালির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়, দুঃসহ বেদনার মাস। 1975 সালের এই মাসের 15ই আগস্ট জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলনে শ্রদ্ধা নিবেদন করেন। আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে ধানমন্ডি 32 নম্বরে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরিবারের বেদনার স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির বিজয়কে নস্যাৎ করা ও দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করাই ছিল বঙ্গবন্ধুকে হত্যার একমাত্র উদ্দেশ্য। এই মাসের 15 আগস্ট বাংলাদেশে ঘটে গিয়েছিল আর একটি কারবালা। শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তা নয়, একটি আদর্শকে হত্যা করা, একটি বিজয়কে নস্যাৎ করা এবং একটি জাতিকে জাতি হিসেবে মর্যাদা পাওয়ার যে সুযোগ সেটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল ঘাতকদের প্রচেষ্টা। আমার মা বেগম ফজিলতান্নেসা মুজিবকে হত্যা করে, যিনি সবসময় ছায়ার মতো আমার বাবার পাশে ছিলেন। হত্যা করে আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, তার স্ত্রী নবপরিণীতা স্ত্রী সুলতানা কামালকে। একই সাথে আমার আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং তার নবপরিণীতা বন্ধু পারভিন সুলতানা রুজিকে
ছোট্ট 10 বছরের ভাইটি সবার শেষে তাকে নিয়ে হত্যা করে। এ সময় তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদেরকে চাকুরি ও পদোন্নতির পাশাপাশি বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়া। যেহেতু সামরিক বাহিনীর কিছু সদস্য তাদেরকে ব্যবহার করা হয়েছিল, তো উচ্চ পর্যায়ে যদি তাদের পক্ষে কেউ না থাকে এটা কখনো সম্ভব ছিল না। আর উচ্চ পর্যায়ে তাদের সাথে কে ছিল সেটা তো কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল। যে মোস্তাক জিয়ার যে সখ্যতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্র একদিন উন্মোচিত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, তার আগে এদেশের মানুষের জীবনমান উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এলাকায় পরিচিত দর্জি মনির হিসেবে নিজেকে জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক দাবি করে চেষ্টা করেন এলাকায় আধিপত্য বিস্তারের। রাজনৈতিক নেতাদের সঙ্গে এডিট করা ছবি জুড়ে দিয়ে মানুষকে বোকা বানাতে জুড়ি নেই তার। অভিযুক্ত মনিরের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। এমডি মনির খান, তিনি ঢাকা 2 আসনের এমপি প্রার্থী। বঙ্গবন্ধুকে কটূক্তিকারী তারেক রহমানের মামলার বাদী। বাংলার রূপসী গার্মেন্টস লিমিটেডের তিনি এমডি এবং কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও। নিজেকে তিনি দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে। তার আরেক পরিচয়, তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, যদিও এই সংগঠনের কোনো অনুমোদনই নেই। রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে নিজের সুপার এডিট করা ছবি জুড়ে দিতে তিনি পারদর্শী। মনির খান একসময় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি দর্জির দোকানে কাজ করতেন। জননেত্রী শেখ হাসিনা পরিষদ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমি ট্রাস্টের কাউন্সিলে গিয়েছিলাম মাস দেড়েক আগে বা 2 মাস আগে। সেখান থেকে আমাকে তারা বললো যে মনির ভাই, এই করোনার ভিতরে তো প্রধানমন্ত্রীর কাছে কাগজ পাঠানো সম্ভব না। গেল 5 মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের কোনো অনুমোদিত সংগঠন নেই বলে সতর্কবার্তা দেন। মনির খানের বিরুদ্ধে আসা সব অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। সংগঠনের চেয়ারম্যান যারা রয়েছেন বা যারা অনুমোদন দেন তারা কেউ জানে উনি তার কাছে অনুমতি নেন। সবকিছু তদন্ত করার পরেই আসলে জানা যাবে যে অ্যাকচুয়ালি কি বিষয়। নাম সর্বস্ব ভুইফোট সংগঠনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই টর্চার সেলে নিয়ে হাত পা বেঁধে বেধড়ক পেটানো হয়, পরে মুখে কালি মেখে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হয় হাসপাতালে। এভাবেই চট্টগ্রাম মেডিকেলের ঝাড়ুদার রূপমের নেতৃত্বে একটি চক্র নির্যাতন চালায়। সম্প্রতি এক কর্মচারীকে লাঞ্ছিতের ভিডিও ফাঁসের পর উঠে আসে চমকে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য। চক্রগুলো করোনা মহামারীর সময়েও হাসপাতালের ওষুধ, স্লিপ ও নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সোহেল নামের এক কর্মচারীকে গলা চেপে ধরে চর থাপ্পড় মারছে চট্টগ্রাম মেডিকেলে 4র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নীল শার্ট পরা রূপম কান্তি। ঘটনাটি গত সোমবার দুপুর 2:30টার দিকে মেডিকেলের কর্মচারীদের ক্যান্টিনের সামনে। মূলত হাসপাতালের পরিচালকের কাছে তাদের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করায় এভাবেই লাঞ্ছিত করা হয় বলে দাবি সোহেলের। ওদের অন্যায়ের বিরুদ্ধে এবং ওষুধের দালালের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছি বিদায় আমাকে ওনারা মারধর করে। 4র্থ শ্রেণীর ক্যান্টিনে নিয়ে গিয়ে আমাকে ওখানে কালি দেয় এবং জুতার মালা পরাবার চেষ্টা করে। এর আগে সমিতির কার্যালয়ে ঢুকিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারধরও করা হয় তাকে। কেউ প্রতিবাদ করলে মারধর করা হয় বলে এটি সবার কাছে পরিচিত টর্চার সেল হিসেবে। ওয়ার্ড মাস্টার রাজীব বাবু আর উনি একই ক্যাটাগরি হই এগুলা মানুষের উপর টর্চারিংগুলো উনি করে। তবে কর্মচারীদের মারধর ও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন রূপম কান্তি। যেটা হয়েছে
হয়েছে সেটা প্রত্যক্ষভাবে আমি কলার ধরে টেনে এনে একটু শাসাইছি। ফ্লোরের মধ্যে পানি ছিল, পানির মধ্যে পিছ লাগিয়ে পড়ে গেছে এতটুকু। এদিকে তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান হাসপাতালের পরিচালক। এটার বিরুদ্ধে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ঘটনার পর রূপমকান্তি, নাজামুদ্দিন, আমজাদ আর সুজনের বিরুদ্ধে চকবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার সোহেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিকেলে অনুশীলনে নামবে অজিরা। 3 ফরম্যাটে জিম্বাবুয়েকে হারিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ দল। 29 জুলাই আফ্রিকার দেশটি থেকে ঢাকায় ফেরে টাইগাররা। একই দিন বিকেলে আসে অস্ট্রেলিয়াও। ঢাকায় পা রেখেই হোটেল কোয়ারেন্টাইনে ছিল দুদল। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে আজ সকালে মিরপুরে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রথমবারের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। 17 ক্রিকেটারের সবাই এদিন মাঠে আসেন, তবে মাঠে আসলেও ড্রেসিং রুম থেকে বের হননি মোসাদ্দেক। শুরুতে সাকিবের নেতৃত্বে 15 মিনিট রানিং করে টাইগাররা। এরপর নিজেদের অনুশীলন সেরে নেন ক্রিকেটাররা। মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে অনুশীলন, পরে ইনডোরেও চলে অনুশীলন। অস্ট্রেলিয়ার দেওয়া কঠোর বিধিনিষেধে এবার এ সিরিজে খেলতে পারবেন না মুশফিক। ইনজুরিতে আছেন তামিম এবং ব্যক্তিগত কারণে খেলবেন না লিটন। সিরিজ শেষ হবে 9 আগস্ট। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো টি20তে দ্বিপাক্ষিক সিরিজের সুযোগ পেয়েছে ডমিঙ্গো বাহিনী। এর আগে মাত্র 4 বার অজিদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সবগুলোই ছিল টি20র বিশ্ব আসরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার বাইরে করোনায় মৃত্যু 1.5 শতাধিক। আর্থিক সংকটে হাসপাতাল ছাড়ছে রোগীরা। কাজে যোগ দিতে ঢাকামুখী মানুষ, খুলেছে শিল্প কারখানা। করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। আবহাওয়ার কারণে চলতি মাসে হতে পারে আরও ভয়াবহ। এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। এবং শোকাবহ আগস্টে নানা কর্মসূচি। অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধুকে হত্যা। ইন্ধন ছিল জিয়াউর রহমান ও মুস্তাকের। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।